ঘট্টমেলা নয়, আমার আপনার রায় নিয়ে খাপ পঞ্চায়েত নয়। সন্ধ্যে 7টা মানেই করা সত্যি কথা যা হজম করতে সময় লাগে। যুদ্ধ হোক বা দুর্নীতি, অপরাধ বা চিটিংবাজি, ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজাসুজি। নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলার সোজাসুজি স্বর্ণালী নিয়ে। আজ বিশাখা রয়েছে আপনাদের সঙ্গে। কথায় বলে, অভাগা যেদিকে যায় সাগর শুকায় যায়। বাংলায় চাকরির প্রার্থীদের ভাগ্য অনেকটা এরকমই, অন্তত এই মুহূর্তে দাঁড়িয়ে। এই মুহূর্তে কেন বলবো, বছরের পর বছর ধরেই তো তারা এভাবেই বসে রয়েছেন, কখনো গান্ধী মূর্তির পাদদেশে, কখনো এখানে, কখনো ওখানে, কখনো রাতের বেলায়, কখনো বৃষ্টির মধ্যে, কখনো উৎসব মুখর সকালে, কখনো বা বিসর্জনের রাতে। কিন্তু তাদের জন্য না উৎসব না রাত দিন কোনো কিছুই কোনো পার্থক্য তৈরি করে না। দীর্ঘ সময় ধরে আন্দোলন, নিয়োগের দাবিতে পথে রাতের পর রাত কাটিয়েছেন তারা। চাকরির দাবিতে আদালতের দরজাতেও কড়া নেড়েছেন চাকরি প্রার্থীরা। নিজেদের সাধ্যমতো বছরের পর বছর ধরে মামলা চালিয়ে গিয়েছেন। বিচার পেতেও অপেক্ষার মেয়াদ যেন বেড়েই চলেছে। কতগুলো দিন ফুরলে তবে বিচার পাওয়া যায়, তাদের এই প্রশ্নের এখনো পর্যন্ত কোনো উত্তর তারা পাননি। কখনো এসএসসি তো কখনো সিবিআই। চাকরির চোরটাকে কে চুরি করলো এতগুলো চাকরি, সেটা খুঁজতে গিয়ে কেটে গিয়েছে দীর্ঘ কয়েকটা বছর। আর এই বছরগুলোর মধ্যে কিন্তু তাদেরও অনেকটা বয়স পেরিয়ে গিয়েছে, যারা রাস্তায় আজও বসে রয়েছেন। সুবিচারের দাবিতে, সুবিচারের প্রত্যাশায় তাদের প্রত্যেকটা বছরের দিনগুলো কাটছে। এবার চাকরির আসল দাবিদার কারা, সেটা নিয়ে দ্বন্দ্ব কাটছে না। যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশের রাজ্য এবং সিবিআই এর মধ্যে ঢিলেমি। চাকরি চুরির সমাধান করতে কি আদৌ ইচ্ছুক এই দুই পক্ষ, রাজ্য এবং সিবিআই, যারা তদন্ত করছে এই দুর্নীতির? এতগুলো ছেলে মেয়ের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা হলো। নেতা, মন্ত্রী, বিরোধী সব চুপচাপ দাঁড়িয়ে দেখছে। তাদের এটা ওটা বলা, এটা ওটা করা, কোথাও গিয়ে তাদের পাশে একবার মুখ দেখানো, কিন্তু তাতে করে কি আদৌ তারা সুবিচারটা পাচ্ছে? আর তারা সুবিচার পাচ্ছে কি না সেটা শুধুই দেখে যাচ্ছে শাসক বিরোধী প্রত্যেকে। কেন এইভাবে চুপচাপ বসে সিনেমা দেখছেন তারা? নাটক চলছে কোনো? ভাবছেন যে কখন শেষ দৃশ্যটা শেষ হবে, তারপর তারা আস্তে আস্তে গা ঢিলে হয়ে একটু গাটা নাড়াচাড়া করে উঠে চলে যাবেন, কারণ সিনেমা শেষ হয়ে গিয়েছে? এটাই তারা ভাবছেন। না তো 26,000 টিচারদের চাকরি চলে যাবে। আমিও বলে রাখি, আমরাও লড়ে যাব। আমরা সবাই আপনাদের পাশে আছি এবং যতদূর লড়াই করার আমরা লড়াই করব। যারা যোগ্যরা, মেধাযুক্ত যারা চাকরি পেয়েছে, কেউ চিন্তা করবেন না। আমাদের সরকার, আমাদের দল আপনাদের পাশে থেকে কোমরে কোমর বেঁধে, কাঁধে কাঁধ রেখে লড়াই করবে, হাতে হাত রেখে লড়াই করবে। কারো চাকরি আমরা যেতে দেবো না। যোগ্য যারা প্রার্থী তাদের পাশে অবশ্যই কমিশন থাকবে, যে এই তালিকা থেকে যোগ্য অযোগ্য বিভাজন করা সম্ভব। নেতা, মন্ত্রী, শান্তি, বিরোধী সবাই কি বলেন? আমরা দেখে নেব, আমরা চাকরি দেব। কেউ বলেন আমাদের রাজত্বে কারুর চাকরি খোয়া যাবে না, তারা বিরোধীদের দিকে দোষ চাপান। আর বিরোধীরা তারা বলেন যে এই সরকার নিপাত যাক, আমরা আসি, তাহলেই সবার চাকরি হয়ে যাবে। আর মাঝখানে যাদের ভাগ্য ঝুলে রয়েছে তারা সেই মানুষগুলো, যাদের কথা প্রথমেই বলছিলাম, যাদের দেখে সত্যিই চোখের জল শুকোয় না আমার আপনার। তাদের যখন আমরা দেখি শহরের প্রাণকেন্দ্রে দিনের পর দিন হাতে একটা প্ল্যাকার্ড নিয়ে বসে আছেন, আজকে আমাদের 1000 দিন, আজকে আমাদের 1200 দিন, এরমভাবে এই দিনটা একটার পর একটা এগিয়ে যায়, কেটে যায় দিনগুলো, ক্যালেন্ডারের পাতা বদলায়, এদের ভাগ্য বদলায় না।
এসএসসির প্রায় 26,000 চাকরি কি বহাল থাকবে নাকি বাতিল হবে? এই দোলাচলের মাঝে আজও কোনো সমাধান সূত্র বেরিয়ে এলো না সুপ্রিম কোর্টে। সবাই তাকিয়েছিলেন সুপ্রিম কোর্টে আজকে কি তাদের এই যে এতদিনের ভাগ্যের আঁধার তা কি কাটবে? আবারও তাদের জন্য কিছুটা সময়ের অপেক্ষা করতে হবে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে আজ সকালে উঠেছিল মামলাটি। তিনি লোকসভা ভোটের আগে ওই মামলার অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিলেন। নির্ধারিত সময় মেনে আজ আবার মামলাটি তাঁর এজলাসে শুনানির জন্য উঠলে প্রধান বিচারপতি জানান তাঁর বেঞ্চ আগে চাকরি বাতিল মামলার সঙ্গে যুক্ত পাঁচটা পক্ষ তাদের বক্তব্য শুনবে, তারপরে এই ব্যাপারে পরবর্তী নির্দেশ দেবে। সুপ্রিম কোর্ট ওই বক্তব্য জানানোর জন্য 2 সপ্তাহ সময় বেঁধে দিয়েছে। মামলাটির সঙ্গে যারা যুক্ত সেই পাঁচটা পক্ষ কারা কারা? রাজ্য, এসএসসি, সিবিআই, মূল মামলাকারী এবং যাদের চাকরি নিয়ে বিতর্ক, অর্থাৎ যারা চাকরি হারা সেই 26,000 বা আরও স্পেসিফিক্যালি বলতে গেলে 25,753 জন চাকরি হারা, তাদেরকে পার্টি করে এই পাঁচটা পক্ষ তাদেরকে তাদের বক্তব্য জানাতে হবে। আজ সুপ্রিম কোর্ট বক্তব্য শোনার জন্য 4 সদস্যের নোডাল কাউন্সিল গঠন করেন। আজ ঠিক কি হলো সুপ্রিম কোর্টে সেটা আপনাদের গ্রাফিক্স আকারে দেখাবো। যে আজ সুপ্রিম কোর্টে যখন আজ সকালে এই মামলাটি ওঠে শীর্ষ আদালতে, তখন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় তাঁর তরফ থেকে ঠিক কী বলা হয়, কী কথা বলা হয়েছে আমরা সেটা জানাবো, সেটা দেখাবো। একটার পর একটা বিষয় উঠে আসছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আজকের দিনে দাঁড়িয়ে এই 2 সপ্তাহ পরে ঠিক কী হতে চলেছে সেদিকে আমাদের নজর থাকছে। চাকরি বাতিল মামলার শুনানিতে আজ বলা হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে নোডাল কাউন্সিল গঠনের নির্দেশ দেওয়া হলো। 4 সদস্যের নোডাল কাউন্সিল গঠন। এর পাশাপাশি আস্থা শর্মার নেতৃত্বে নোডাল কাউন্সিল। এবার 2 সপ্তাহ, এই যে এই টাইমটা, আজ থেকে 2 সপ্তাহের মধ্যে 5 পক্ষের হলফনামা জমা দিতে হবে। যে 5 পক্ষের কথা বললাম, রাজ্য, এসএসসি, সিবিআইকে হলফনামা জমার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে মূল মামলাকারী এবং চাকরিহারা, তারাও মূল মামলাকারী চাকরিহারাদেরও হলফনামা জমা দিতে বলা হয়েছে। 5 পাতা, এই 5 পাতার মধ্যেই সীমাবদ্ধ রাখতে হবে তাদের হলফনামা, বক্তব্য তাদের যে বক্তব্য রয়েছে সেটাই 5 পাতার মধ্যেই সীমাবদ্ধ রাখতে হবে। এ কথাও জানিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। নোডাল কাউন্সিলকে হলফনামা জমা দেবে 5 পক্ষই, এবং সেই সঙ্গে 5 পক্ষের বক্তব্য আদালতে জমা দেবে নোডাল কাউন্সিল, যাদেরকে যে 4 সদস্যের নোডাল কাউন্সিল তৈরি করা হয়েছে। পরবর্তী ও চূড়ান্ত শুনানি 6ই অগস্ট। এই 6ই অগস্ট কি হতে চলেছে সেদিকে আমরা নজর রাখবো। আর সেই সঙ্গে আরও যে বিষয় উঠে আসে সেই বিষয়গুলো একটাই, সেই প্রশ্ন যে এই যে যারা এতদিন ধরে কখনো গাছতলায় কখনো এখানে ওখানে তারা যে বসে রয়েছেন, তাদের ঠিক কি তাদের জন্য অপেক্ষা করছে? আদৌ কি তাদের কোনো রকমভাবে এই যে তাদের ভাগ্যের ফাড়া বা তাদের যে ভাগ্যে বা ভবিষ্যতে যে আঁধার এতদিন ধরে রয়েছে, সেই আঁধারে কি একটু হলেও আশার রূপলি রেখা দেখা যাবে? সেই ভাবনা আমাদের প্রত্যেককে ভাবায়, আমাদের প্রত্যেকের। আজকে যারা আমরা এদের দেখে ভাবি যে এরা তো কেউ আমাদের প্রত্যেকের বাড়ির লোক হতে পারেন, এরা আমার ভাই হতে পারেন, আমার বোন হতে পারেন, আমার বাড়ির যে কেউ হতে পারেন, কারণ এরা তো শুধুমাত্র একজন নন, এরা এদের বাড়ির সঙ্গে, তাদের নিজেদের সঙ্গে তাদের প্রত্যেকের পরিবার জড়িত রয়েছে। আদালত নিজের মতো করে তাদের বিচার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাচ্ছে। স্বচ্ছ নিয়োগের দাবিতে যারা আজও রাস্তায়, তাদের অবস্থাটা ঠিক কেমন একবার ভেবে দেখছি আমরা। বিশেষ করে আমি এই অবস্থাটা কেমন তাদের সেটা ভাবার কথা বলবো তাদের যারা এদের নিয়ে রাজনীতির কারবারি, যারা কারবার করেন বা যারা যেই হন, যে পক্ষই হন, তারা রোজ এদেরকে সামনে রেখে রাজনীতিটা চালিয়ে যান। তারা কি একবারও ভাবেন যে এরা ঠিক কী অবস্থায় রয়েছে? রোদ ঝড় জলে দাঁড়িয়ে হকের দাবিতে দিনের পর দিন, শয় দিন, হাজার দিন রাস্তায় আন্দোলন চালাচ্ছেন যারা, তাদের মুখে একবার শুনে নিন তো তাদের যন্ত্রণার কথাটা। তারা কি বলছেন আজকের দিনে দাঁড়িয়ে, যখন তারা তাকিয়েছিলেন শীর্ষ আদালতের দিকে, কিন্তু আজও কিছু তারিখ পেলেন তারা। 6ই অগস্ট কি বলছেন? 6ই অগস্টের দিকে তাকিয়ে তারা কি আশার আলো দেখতে পাচ্ছেন? কি বলছেন শুনুন। বরাবর আজকে আমরা 685তম দিনে পা দিলাম। তো সরকার তো বারবার এই একইভাবেই ঝুলিয়ে রেখে দিয়েছে, তো কোনো মামলারই তো নিষ্পত্তি হচ্ছে না।
এখানে হাইকোর্ট সুপ্রিম কোর্ট থেকে বিভিন্ন সময় বিভিন্ন রকমের রায় পাওয়া যাচ্ছে, কিন্তু সুরাহা কিছুই হচ্ছে না। সেই রায় আসছে যেছে, বিভিন্ন সময় বিভিন্ন রকমের হচ্ছে, কিন্তু কোনো সুরাহা কিছু হচ্ছে না। সবুজ সংকেত কিছু দেখা যাচ্ছে না। এই সরকারকে কোনো বিশ্বাস নেই। এরা একের পর এক ডেট নিচ্ছে, পিছিয়ে যাচ্ছে রায়। এরা সব বিষয়টাকে ঝুলিয়ে রাখতে চাইছে। তো আমাদের একটাই কথা, সুপ্রিম কোর্টের কাছে আবেদন যে আপনারা এই একটা তাড়াতাড়ি এটার একটা বিচার করুন, আর এটাকে দীর্ঘমেয়াদী করবেন না, যেটা আমাদের কাছে সত্যিই যন্ত্রণাদায়ক এবং বেদনাদায়ক। চাকরি প্রার্থী হয়ে আমরা তো অনেক দিন ধরেই রাস্তায় বসে আছি বঞ্চিত হয়ে। তো এসএসসির যে ব্যাপারটা সেটা তো মানে যত দ্রুত সম্ভব সরকারের উচিত ছিল, যে কেননা সেখানে যোগ্যও কিছু প্রার্থী রয়েছে, মানে চাকরিরত রয়েছে, অযোগ্যও রয়েছে, সেখানে উচিত ছিল, কিন্তু সেটা না করে তারা দীর্ঘমেয়াদী করছে। দীর্ঘমেয়াদী করার ফলে তাদের কি লাভ হচ্ছে জানি না, মানে আখেরে কিন্তু বঞ্চিত যারা, তারা বঞ্চিতই থেকে যাচ্ছে। তাদের প্রত্যেকের মুখেই একটাই কথা, যে তারা তো দীর্ঘদিন ধরে শুধুমাত্র বসেই রয়েছেন, রোজ ভাবছেন আগামীকালটা হয়তো আজকের থেকে ভালো হবে, কিন্তু তাদের জন্য সেই আগামীকাল যেটা একটু ভালো বার্তা নিয়ে আসবে, সেই দিনটা তো আজ পর্যন্ত এলো না। তাদের তো বয়সটা পেরিয়ে যাচ্ছে, তারা শঙ্কিত কোথাও গিয়ে। এই 3 সপ্তাহ পরে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। 5 পক্ষের বক্তব্য শুনবে শীর্ষ আদালত। আরও বিলম্ব হচ্ছে বিচার। স্বাভাবিকভাবেই হতাশা গ্রাস করছে চাকরি প্রার্থীদের মধ্যে। চাকরির প্যানেলে নাম থাকা অসহায় বাবাও, যে চাকরির প্যানেলে 2016 চাকরির প্যানেলে তার মেয়ের নাম ছিল, কিন্তু গোটা প্যানেলটাই তো বাতিল হয়ে গিয়েছে। এবার যিনি তার চাকরিটা হারিয়েছেন বা তার প্যানেলটাই বাতিল হয়ে গিয়েছে, সেরকম একজন মহিলা চাকরি প্রার্থী, তার বাবাও আজ মেয়ের চাকরির দাবিতে পথে নেমেছেন। একজন প্রবীণ নাগরিক, একজন সিনিয়র সিটিজেন, তিনি এই বৃষ্টির দিনে রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন। বয়সের ভার শরীরে ছাপ ফেলেছে তার। ধরা গলায় মেয়ের চাকরির দাবিতে তার কাতর আবেদন। তিনি বলছেন, এই নিয়তি কি লেখা রয়েছে আমার মেয়ের জন্য? এটাই কি পাওনা? এই যারা বঞ্চিত, তাদের মধ্যে হতে পারেন কেউ যোগ্য কেউ অযোগ্য, এখন তো সেটার হিসেবেই এখন পুরোপুরি গুলিয়ে গিয়েছে, কিন্তু আজ তারা চাকরি চান, পরীক্ষা দিয়েছেন, তাদের মধ্যে কেউ কেউ যোগ্য, তাদের জন্য কি শুধু এইটাই পাওনা হয়ে থাকলো? 2011 সালে ফর্ম ফিল আপ করে 12 সালে পরীক্ষা দেয় এবং পাস করে, তখন থেকেই বসে আছে আজ 24 সাল পর্যন্ত। চাকরি হয়নি, পিছিয়ে যাচ্ছে। এদের কারণ হচ্ছে কপাল মন্দ যাকে বলে আর কি। কারণ হচ্ছে তা নাহলে পরে এইভাবে যে দিনের পর দিন বয়স পার হয়ে যাচ্ছে, যে একবার লাস্টে গিয়ে যদি 60 বছর বয়সে যদি তখন বলে যে আমি তাদের চাকরি দিচ্ছি, তা তখন দিয়ে কি লাভ? চাকরি বাতিল হোক বা বহাল থাক, নেতা মন্ত্রী বিরোধী সব পক্ষই চুপচাপ দাঁড়িয়ে দেখছে। এটাই এই মুহূর্তের বাস্তব। অনেকেরই বয়স পার হয়ে যাচ্ছে, আরও পার হয়ে যাবে, আরও দেরি। এমনি তারা হতাশাগ্রস্ত, এমনি তারা ভীষণ রকম মানসিক অস্থিরতার মধ্যে আছে। কার চাকরি যাবে, কার চাকরি থাকবে না, যে কে যোগ্য হওয়া সত্ত্বেও চাকরি কোয়াবে না, আজকে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আছে। সমস্ত ব্যবস্থাটাকে বুঝতে হবে। যারা বিচারপতির আসনে বসে আছেন, আমরা বহু ক্ষেত্রে তাদেরকে ভগবানের চোখে দেখি। সেই ভগবানের কাছে বিচার পেতে খুব বেশি দেরি হলে কিন্তু ভগবানের প্রতি আস্থা ক্রমশ কমবে। সুপ্রিম কোর্ট আজকে ঠিক করলেন যে কোন পদ্ধতিতে তারা শুনানি করবেন, এবং এই মামলার শুনানির জন্য স্থির করেছেন আগামী 3 সপ্তাহ পরে, আগস্ট মাসের 3-4 তারিখে হবে। এত কাগজপত্র, সেই সমস্ত কাগজপত্রকে সব এক জায়গায় কম্পাইল করে যাতে কোর্টের সুবিধা হয়, সেই জন্যই ওখানকার 3 জন অ্যাডভোকেটকে দায়িত্ব দিয়েছেন কোর্ট। তারা এই কম্পাইলেশন তৈরি করবেন। স্বচ্ছতাকে সামনে রেখে স্বচ্ছভাবে নিয়োগ করতে চাই। আমার স্পেসিফিক কয়েকটা প্রস্তাব আছে। প্রথম কথা হচ্ছে, যেখানে ওএমআর শিটে আমাদের ছেলেরা মেয়েরা পরীক্ষা দিতে যাচ্ছে, ওএমআর শিটের কার্বন কপি করা হোক। ওএমআর শিটের হয়ে যাওয়ার পরে যখন যে নাম্বারটা পাচ্ছে, টোটাল নাম্বার টেপে ওএমআর শিট স্ক্যান করে ওয়েবসাইটে আপলোড করে দিই। তা ভাইবা টেবিলে যে ভাইবাটে যারা নেবেন, সেটা সমস্ত ভিডিওগ্রাফি করা হোক। এইভাবে যদি পরীক্ষা নেওয়া হয়, তাহলে স্বচ্ছতার সাথে নিয়োগ হবে। অন্যথায় গরিবের ছেলেগুলো চাকরি পাবে না, বড় লোকের দামাল ছেলেগুলো যাদের কোনো যোগ্যতা নাই,
অর্থের বিনিময়ে চাকরি পেয়ে যাবে। সামগ্রিক ব্যাপারটাই খুব গণ্ডগোলের মধ্যে আছে। যারা চাকরি প্রার্থী তারা চাকরি পাচ্ছে না, মাননীয় মুখ্যমন্ত্রী চাকরি দিতে চাইছেন, তাকে এগোতে দেওয়া হচ্ছে না। তাই আন্দোলন কিছুকারীকে ইন্ধন দিয়ে শিক্ষা ব্যবস্থাটাকে একটা ধ্বংস করার চেষ্টা করছে। সুতরাং এই সামগ্রিক বিচারে সুপ্রিম কোর্ট যত তাড়াতাড়ি এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন আমরা তাকে স্বাগত জানাবো। কেউ বলছেন স্বচ্ছতা থাকা প্রয়োজন প্রক্রিয়ায়, অর্থাৎ যে পদ্ধতিতে পরীক্ষা হচ্ছে বা তদন্ত হচ্ছে সব ক্ষেত্রেই একটা প্রক্রিয়াগত স্বচ্ছতা থাকা প্রয়োজন। আবার কেউ বলছেন যে ভগবানের ঘরে যদি এত আঁধার থাকে, এত দেরি হয়, তাহলে কি করে চলবে। কিন্তু এই সব কিছুর পরে এবার প্রশ্ন হচ্ছে এতগুলো ছেলেমেয়ের ভবিষ্যৎ কি হতে চলেছে। যোগ্য অযোগ্য সন্ধানে যারা চাকরি চেয়ে রাস্তায় বসে, তাদের দোষটা কোথায়? কেনই বা পাবে না তাদের হকের চাকরিটা তারা? মহামান্য সুপ্রিম কোর্টকে এটা আশ্বস্ত করতে যে এই তালিকা থেকে যোগ্য অযোগ্য বিভাজন করা সম্ভব। হাইকোর্টের কলমের খোঁচায় এক ধাক্কায় চাকরি বাতিল 25,753 জনের। এই বিপুল সংখ্যক চাকরিহারাদের কে যোগ্য আর কে অযোগ্য বাছাই করবে কে? 7ই মে সুপ্রিম কোর্টে হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশের পর এসএসসি চেয়ারম্যান বড় মুখ করে বলেছিলেন যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব। আমি তাদের আশ্বস্ত করবার চেষ্টা করেছি যে যোগ্য যারা প্রার্থী তাদের পাশে অবশ্যই কমিশন থাকবে। যে মহামান্য সুপ্রিম কোর্টকে এটা আশ্বস্ত করতে যে এই তালিকা থেকে যোগ্য অযোগ্য বিভাজন করা সম্ভব। আমরা যেমন অযোগ্যদের একটা তালিকা দিয়েছিলাম অনারেবল স্পেশাল বেঞ্চের কাছে, তেমনি ওই বিতর্কিতদের তালিকা আমরা অনারেবল সুপ্রিম কোর্টের কাছেও তুলে ধরব এবং তার সঙ্গে সঙ্গে তাহলে বাকি যারা রয়ে গেলেন তাদের ব্যাপারে এখনও পর্যন্ত কোনো অভিযোগ নেই, সে ব্যাপারেও আমরা একটা পরিসংখ্যান অবশ্যই দেব। প্রায় 2.5 মাস পর মঙ্গলবার ছিল এই মামলার শুনানি, কিন্তু এদিনও যোগ্য অযোগ্য নিয়ে টু শব্দ করল না এসএসসি বা রাজ্য কেউই। আমি প্রথমে আদালতে পয়েন্টেড আউট করি যে স্কুল সার্ভিস কমিশন এখনো পর্যন্ত কোনো প্রকার এফিডেভিট দেয়নি রিগার্ডিং সেগ্রিগেশন অফ দ্য লিস্ট। আজকে আদালত নির্দেশ দিয়েছেন, 6টা হেড ভেঙে দিয়েছেন। যেমন ধরুন এসএসসি, বোর্ড, রিট পিটিশনার, সিবিআই তাদের কাউন্সিলরা আর্গুমেন্ট করবেন, মানে আপনি বলতে পারেন যে আগামী দিনে কিভাবে হিয়ারিং হবে তার একটা গাইডলাইন তৈরি করে দিয়েছে। এসএসসি তালিকা দিতে পারেনি, কিন্তু সিবিআই কি করলো? তাদের বিরুদ্ধেও তদন্তে অসহযোগিতার অভিযোগ করেছে এসএসসি। যোগ্য অযোগ্যদের তালিকা তো সিবিআইও দিতে পারেনি। তদন্তের রূপরেখা ঠিক করতে নোডাল কাউন্সিল গঠনের নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। কার দোষ কার ভুল সেটা আদালত বিচার করবে, কিন্তু যারা যোগ্য হয়েও চাকরি পাননি, বছরের পর বছর ধরে রাস্তায় বসে আছেন, তাদের ভবিষ্যতের কি হবে? আর যারা যোগ্য হয়েও চাকরি হারিয়েছেন, তারা শাসক দলের কিছু নেতার লোভের মূল্য চোকাচ্ছেন। রিপাবলিক বাংলা। এই খবরের দিকে পরবর্তী সময় কি হয় সেদিকে আমরা নজর রাখবো। তবে আজকে আমাদের যে বিষয় নিয়ে ডিবেট সেই বিষয়ে আসতেই হচ্ছে, কারণ এত মানুষ, হাজার হাজার মানুষের চাকরি, তাদের ভবিষ্যৎ, তাদের জীবন দাঁওতে লাগিয়েছে তারা নিজেরা ইচ্ছায় নয়, নিজেদের স্বেচ্ছায় তারা করেননি, কিন্তু আজকে তাদের যা পরিস্থিতি তাতে তাদের আর কিছু করার নেই। এখন কোর্ট যা বলবে সেদিকেই তাকিয়ে থাকতে হবে। কিন্তু এই নিয়ে কোথায় যোগ্য কোথায় অযোগ্য এতটা গুলিয়ে গিয়েছে সবটা, এখান থেকে কি করে যে আশার আলো বেরোবে আমরা জানি না। আজকে সেই আলো খোঁজারই চেষ্টা করব এই প্যানেলের মধ্যে দিয়ে। আমাদের সঙ্গে যারা যারা রয়েছেন, প্রথমে তাদের সঙ্গে আগে পরিচয় সেরে নিই। রয়েছেন বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার, মণিশঙ্কর চ্যাটার্জি রয়েছেন আইনজীবী, রয়েছেন আমাদের সঙ্গে চাকরি প্রার্থী অরুণিমা পাল, রয়েছেন ইলিয়াস বিশ্বাস চাকরি প্রার্থী, এবং সেই সঙ্গে চিত্তরঞ্জন মণ্ডল এসএসসির প্রাক্তন চেয়ারম্যান, তিনিও রয়েছেন এখানে, এবং ফিরদৌস শামীম আইনজীবী, তিনিও আমাদের সঙ্গে রয়েছেন অনলাইনে। প্রত্যেককে স্বাগত জানাই এবং প্রথমেই আমি প্রশ্ন করব দেবজিৎ বাবুকে, যে দেবজিৎ বাবু, আমি প্রথম প্রশ্নটা আজকে বিরোধীদের উদ্দেশ্যে রাখবো। আমরা বারবার দেখেছি, সেটা ভোটের আগে এজেন্ডা হিসেবে হোক বা যখন এই ধরনের ঘটনাগুলো ঘটছে তখন বিরোধীরা সোচ্চার, কিন্তু আদতে কি করতে পারছে তারা? আদতে এই সিস্টেম থেকে কিভাবে টেনে বার করা যাবে দুর্নীতিকে, তার জন্য কি করেছেন আপনারা বিরোধী হিসেবে? কি আপনাদের পদক্ষেপ, কি আপনাদের ফাংশন? দেখুন, একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে, এটাতে কোনো সন্দেহ নেই। প্রথমে তো
আমরা যদি গিয়ে মামলা মোকদ্দমাগুলো না করতাম আমরা বিরোধীরা, তাহলে এবং সাধারণ মানুষ যারা করেছেন সর্বান্তকরণে যদি সমর্থন না করতাম, তাহলে জিনিসটা আরও পিছিয়ে যেত। বিরোধীদের কাজ তো এরম নয় যে সরকার চালানো, বিরোধীদের কাজ হচ্ছে সরকার যদি কোনো গোলমাল করেন, কোথাও যদি ভুল করেন, সেটা চোখে আঙুল দিয়ে দেখানো। আমরা সেটা করতে যথেষ্ট সক্ষম হয়েছি। পশ্চিমবাংলার সমস্ত বিরোধী যারা রয়েছেন, ভারতীয় জনতা পার্টি যেহেতু প্রধান বিরোধী দল, তারা সেটা মন দিয়েই করেছেন এবং বিধানসভার বাইরে এবং বিধানসভার ভেতরে এই নিয়ে আমরা বারবার আন্দোলন করেছি। কোর্টের আঙিনায়, কোর্টের বাইরে বিভিন্ন জায়গাতে আমরা কাজকর্ম করার চেষ্টা করেছি, এই কাজ মানে যারা যাতে সঠিকভাবে যারা পরীক্ষা দিয়েছেন তারা যাতে চাকরিটা পান। বহু জায়গাতে আমি ব্যক্তিগতভাবে গিয়েছি, এনাদের বহু আন্দোলনে আমি সামিল হয়েছি, সেটা যারা আন্দোলনকারী তারা জানেন। এবং আমার মতন আরও যারা আমাদের, আমি তো সাধারণ কর্মী মাত্র, যারা আমাদের দলীয় নেতা রয়েছেন তারাও গিয়েছেন। কিন্তু প্রশ্নটা আপনার খুবই মানে আজকের দিনের জন্য প্রাসঙ্গিক, যে এটা করেই বা কতটা কি করতে পারা গেছে। অবশ্যই তো, যেখানে কিনা মুখ্যমন্ত্রী এবং তার পুরো ক্যাবিনেট দাঁড়িয়ে থেকে এই প্রাতিষ্ঠানিক দুর্নীতিকে দুর্নীতি নয় বলে একটা তকমা দেন, যেখানে কিনা আমার আপনার ট্যাক্সের পয়সায় এই রাজ্য সরকার একের পর এক বাঘা বাঘা আইনজীবীদের শুধুমাত্র অপরাধীদের আড়াল করার জন্য যোগ দেন বিভিন্ন কোর্টে। হাইকোর্ট যদি আজকে মহামান্য কলকাতা উচ্চ ন্যায়ালয় এবং সুপ্রিম কোর্টের বিভিন্ন বিচারপতি যদি আজকে এই রায়গুলো না দিতেন, তাহলে এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির শেকড় যে কত মারাত্মক, কত ভেতরে আছে কেউ জানতো না। আজকে শতরঞ্জন খুব একটা কিছু লাভ হচ্ছে না। আমরা এই আলোচনাগুলোকে অ্যাক্রস দ্য ডিবেট টেবল আলোচনা করে যাই, কিন্তু তাতে করে এই যারা 26,753 জন, 25,753 জন, তাদের কি লাভ হচ্ছে আমি জানি না। পরবর্তী সময় যে 42,000 টেটের যাদের নিয়ে আজকে বিচারপতি অমৃতা সিনহাও কথা বলছেন, আমি জানি না এই সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়াবে। আপনি যে কথা বলছেন একদমই ঠিক, আপনি হয়তো আপনার জায়গা থেকে ঠিক, কিন্তু এই পরেও প্রশ্ন থাকে শ্যাডো ক্যাবিনেট, যারা বিধানসভায় বা লোকসভায় থাকে যে বিরোধীরা, তাদেরকে বলা হয় শ্যাডো ক্যাবিনেট। এই শ্যাডো ক্যাবিনেট হিসেবে আপনারা কতটা কাজ করতে পারলেন, সেই প্রশ্নটা অবশ্যই রাজ্যের মানুষ এবং দেশের মানুষ করছে। আসবো আপনার কাছে, কিন্তু একবার চাকরি প্রার্থী যাদের জন্য, যাদের দিকে তাকিয়ে আমাদের এই শো, আমি অরুণিমার কাছে আসবো। অরুণিমা, আমরা 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 দেখেছি যে বারবার আপনারা বসে থেকেছেন। আমরা যখন ক্যামেরা নিয়ে গেছি এমন একটা সময়ও এসছে, আমরা দেখেছি আপনারা হয়তো বলেছেন একটু আমাদেরকে বলতে সুযোগ দিন না। আমরা গেছি, অবশ্যই গেছি, আপনাদেরকে বলতে, আপনারা কি বলতে চাইছেন সেটা শোনার চেষ্টা করেছি, দর্শকদের সামনে তুলে ধরেছি। তারপর সেটা দীর্ঘ ইতিহাস এখন যা চলছে। কিন্তু এই যে যেদিন সিবিআই দেওয়া হলো, যেদিন আপনাদের মামলায় সিবিআই তদন্ত করবে, সেই দিন আপনারা যে আশার আলো দেখেছিলেন, আর আজকে এতগুলো দিন চলে যাওয়ার পরে সেই একই রকমভাবে কি আশায় বুক বাঁধতে পারছেন? প্রথমত বিশাখাদি বলি, আমরা একটা এই বর্তমানে যারা চাকরি প্রার্থী, শুধু তা না, বর্তমানে এই জায়গায় দাঁড়িয়ে যারা চাকরিরত, তারা ইনক্লুড একটা গভীর ষড়যন্ত্রের শিকার। এই ষড়যন্ত্রের জাল রচনা কোথায় হয়েছে? এসএসসিতে এবং সরকারি বদান্যতায়। কথাটা কেন বলছি, আজকে একটা সরকারি ইনস্টিটিউশনে বসে অর্গানাইজড ওয়েতে এই ক্রাইমটা সংগঠিত হয়েছে, তা আজ কার্যত প্রমাণিত। কারণ আমাদের বাক কমিটির রিপোর্ট কিন্তু বলেছে হ্যাঁ দুর্নীতি হয়েছে। এখন কে টাকা, এটা মানে আপনার টাকার বিনিময়ে কতটা, রেফারেন্সের ইয়েতে কতটা, সেগুলো বিচার সাপেক্ষ। কিন্তু রেসিডুয়াল কারা পাচ্ছে, পেনাল্টি কারা দিচ্ছে আমরা। এই যে ইনক্লুড এই 26,000, প্রায় 26,000, এবং যারা কিনা এই আন্দোলনে প্রত্যেক দিন ঝড় জল রোদ, শুধু তা না, প্রত্যেক দিন বঞ্চিত হচ্ছে সোশ্যালি, ইকোনমিক্যালি, কালচারি, যেভাবে বলুন, জীবন জীবিকা থেকে। তারপরে দেখুন, ধরে নিলাম যেটা মুখ্যমন্ত্রী বারবার বলেন তিনি নাকি অবগত ছিলেন না। আচ্ছা, যখন অবগত হচ্ছে, একটু আগে আপনি দেখালেন 2019 থেকে অবগত। অরুণিমা, আমাদের আসতে হবে সেই বিষয়টা তো। 2019 সাল থেকে যখন প্রেস ক্লাবের বাইরে তিনি পার্থ চট্টোপাধ্যায়কে সঙ্গে নিয়ে গেলেন, এদেরকে দেখতে হবে, নির্বাচনের পর এদেরকে দেখতে হবে। তখন কি অবগত ছিলেন? যদি তখন থেকেও 2024 পর্যন্ত অবগত হন, তাহলে এতদিনে কোন কাজটা করতে পারলো প্রশাসন? এই প্রশ্নগুলো নিয়ে আসবো। অরুণিমা, অনেকগুলো কথা বলার আছে, একটা বলেন প্লিজ একটা। তারপরেও দেখুন, যখন জাস্টিস গাঙ্গুলি বললেন, তখন যে এই ম্যানিপুলেশনগুলো দেখা পড়লো, ব্ল্যাঙ্ক ওএমআর শিট, তখন লাফিয়ে চলে গেল কোথায়? আমাদেরই ট্যাক্সের টাকা খরচ করে ডিভিশন বেঞ্চ, তারপরে সুপ্রিম কোর্ট, সেখান থেকে আবার স্পেশাল ডিভিশন হয়ে জাস্টিস বসাক যখন এই রায় দিলেন, সেটা এই যে গোটা প্রক্রিয়াটা একবার ভাবুন, এর উদ্দেশ্য কি? ওই
যে উনি বলেছেন, কিন্তু এসএসসি কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ স্যার কিন্তু স্বীকার করেছেন, হ্যাঁ ম্যানিপুলেশন হয়েছে, যোগ্য অযোগ্য সেগ্রিগেশন সম্ভব। তাহলে সেটা এতদিন বলেন না কেন? একবার বললেন সম্ভব হচ্ছে না কেন? এর মূলে কি? যারা ম্যানিপুলেশনের মাধ্যমে এই কাজ পেয়েছে তাদেরকে রক্ষা করা, আর বলির পাঠা হচ্ছে কারা? যারা দিনে রাতে সবসময় বসে আছেন রাস্তায়, যারা দুর্নীতির আশ্রয় নেয়নি এবং যারা এখনো নিজের পরে কনফিডেন্ট, আমি আমার যোগ্যতায় আমার কাজ পাওয়ার আমি যোগ্য, এবং এই যে স্বীকার করেছে যে হ্যাঁ ম্যানিপুলেশন হয়েছে, অযোগ্যদের সেগ্রিগেশন, কাদের সেগ্রিগেশন করবেন? ঠিক এই জায়গা থেকে আছে আপনি যে বলছেন অযোগ্যদের সেগ্রিগেশন, অযোগ্যদের চাকরি, যারা যোগ্যরা চাকরি করছে, যারা ঘুরপথে বেনিয়ম করে চাকরি পেয়েছে তাদের বাঁচানোর জন্য শিক্ষামন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী সবাই মিলে উঠে পড়ে লেগেছেন, তারা আদালতে গিয়েছেন। মণিশঙ্কর বাবু একটু মনে করে দেখুন, এই যে এই কথাগুলো আজকে অরুণিমা বলছেন বা ইলিয়াস আন্দোলনকারী হিসেবে তারাও নিশ্চয়ই একই কথা বলবেন, এগুলো সামনাসামনি হয়ে কখনো মনে হয় না যে একবার নিজের বিবেককে প্রশ্ন করি, আমরা যাকে ডিফেন্ড করছি আদৌ কি ডিফেন্ড করার যোগ্য তারা? দেখুন, আজকের দিনে দাঁড়িয়ে যে কথাগুলো অরুণিমা দেবী বলছিলেন, এইগুলো তো আমরা অনেক দিন ধরে আলোচনা করছি, এবং এই যে একটা স্ক্যাম হয়েছে, দুর্নীতি হয়েছে, সেটা প্রাইমা ফেসি প্রুভড হয়ে গেছে। আজকের দিনে দাঁড়িয়ে ওই আলোচনাগুলো আমার মনে হয় খুব একটা প্রাসঙ্গিক নয়, কারণ পুরো ম্যাটারটা কোর্টের আন্ডারে আছে। আমি যেটা ভয় পাচ্ছি আজকের দিনে দাঁড়িয়ে, মানে আপগ্রেড পিছন দিকে আমি ফিরে যেতে চাইছি না। দেখুন, যারা আন্দোলন করছে না, আমার মনে হয় সবাই কিন্তু চাকরির প্রার্থী বা চাকরির যোগ্য এরা সবাই নয়, এর মধ্যে অনেক আছে যারা এর সঙ্গে কোনো রিলেটেডই নয়, কিন্তু তারা আন্দোলনে আছে। আমি বলছি আমি বলছি আপনি যে বলছেন একদম ঠিক কথা, বাজ বিচারটা হবে কোথা থেকে? মুড়ি আর মুরগি তো মিশে গিয়েছে। দেখুন, আমি বলি না, বলতে দিন প্লিজ, 2 মিনিট আমি বলতে দিন। আমি বলছি যে আজকের দিনে দাঁড়িয়ে হাইকোর্টে যখন মামলাটা গেল, তারপরে সুপ্রিম কোর্টে গেল, যারা আন্দোলন করছেন তারা এখনো মমতা ব্যানার্জির কাছ থেকে রিলিফ চাইছেন, আমাকে চাকরি দিন, এরা যোগ্য এরা অযোগ্য। সম্ভব তো না, বাস্তবটা বুঝতে হবে। তাহলে আন্দোলনটা আজকের দিনে কার বিরুদ্ধে করছে? আন্দোলনটা প্রাসঙ্গিক নয়। সেকেন্ডলি হচ্ছে, দেখুন প্রত্যেকটা টিভি চ্যানেলে বলছে যারা অযোগ্য, আমি খুব পার্টিনেন্ট কোশ্চেন করছি, আমি শুনুন, আমি ওই লাইনে আমি যাব না বিশাখা, আমি ওই লাইনে যাব না, আমি খুব পার্টিনেন্ট সেই কথা বলেননি, বলেছে আমাদের সরকার কারোর চাকরি আমি আজকের দিনে দাঁড়িয়ে আলোচনাটা করতে চাইছি। একদম ঠিক বলছেন বিশাখা, একদম ঠিক বলছো, উনিও ঠিক বলছে। আমি বলছি এই জন্যই তর্ক হয়, বলে নিন, তা বলবেন, উত্তর দেবেন। আমি বলছি যে আলোচনাগুলো করছে বা তুমি করছো, সেই আলোচনাগুলো তো আমি যাচ্ছি না, তো আমি যাচ্ছি আজকের দিনে দাঁড়িয়ে, আজকের দিনে দাঁড়িয়ে কি জায়গায় ব্যাপারটা দাঁড়িয়ে না, আজকের দিনে দাঁড়িয়ে ব্যাপারটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে? আজকে হচ্ছে এখানে যারা চাকরি করছে তাদের মধ্যে যোগ্য আছে, অযোগ্য আছে, তাই তো? সবারই কথাতেই তাই। অযোগ্যরাও আজকে চাকরি করছে, অযোগ্যরা কিন্তু চাকরি করছে কোর্টের স্টে অর্ডারে, তার মানে কোর্ট কিন্তু অযোগ্যদের চাকরি করতে অ্যালাউ করছে। কালকে যখন হবে এরা অযোগ্য, না কালকে যখন প্রমাণিত হবে এরা অযোগ্য, তারপর এই অযোগ্য চাকরি মানে শিক্ষকরা এদেরকে পড়িয়েছে তারা অযোগ্য, তাহলে এরা কারা অ্যালাউ করছে? সাটল জিনিস আপনি গুলিয়ে দিচ্ছেন, যে অযোগ্যগুলো চাকরি করছে স্টে অর্ডার দিয়ে। সেগুলো যদি সামনে না আসে, কোথাও লাস্ট কোশ্চেনটা আমি বলবো, আমরা একবার শুনে নেব মুখ্যমন্ত্রী এই যারা চাকরি প্রার্থী, যারা যোগ্য অযোগ্য, তাদের নিয়ে ঠিক কি বলেছেন? আসবো মণিশঙ্কর বাবু, তার আগে মুখ্যমন্ত্রী কি বলেছেন শুনুন। যারা এত টাকা, এত গরিব ছেলেমেয়েরা, যোগ্য ছেলেমেয়েরা পড়াশুনো করেছে, কেউ এমএ পাস করেছে, কেউ বিএ পাস করেছে, কেউ বিএড পাস করেছে, তারা সিস্টেম অনুযায়ী পরীক্ষা দিয়েছে। হ্যাঁ, যদি একটা দুটো কেসে ভুল থাকে বললে আমরা শুধরে নেবো, তাই বলে তুমি সরাসরি চাকরি খেয়ে নেবে? যেন মনে হচ্ছে মগের মুলুক পেয়ে গেছে ভারতবর্ষটা। কারো চাকরি এভাবে খাওয়া যায় না। যদি কোনো ভুল থাকে বলবেন, রেকটিফাই করে নেবে। সে তো শ্রমটা দিয়েছে, শ্রমের যে টাকাটা আপনি নেবেন কি করে? সে শ্রমদান করেছে। মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনলাম, তিনি যেটা বলছেন শুধরে নেবেন,
শুধরে নেওয়ার কথা তো সবাই বলে, কিন্তু শোধরানোর জন্য যিনি বিচারপতি, যিনি বিচারকের আসনে বসে রয়েছেন, তার কোনো একটা ডেটা তো দরকার যে হ্যাঁ এই ডেটার বেসিসে আমি বলছি এ যোগ্য, এ অযোগ্য, এ যেহেতু অযোগ্য সেই জন্য এর চাকরিটা থাকবে না, এ যোগ্য এর চাকরিটা থাকবে। সেই জায়গাটা আসবো, ফিরদৌস শামীমের কাছে যাবো, আসবো মধুশঙ্কর বাবু, অনেক সময় আছে, ফিরদৌস শামীমের কাছে যাবো। ফিরদৌস শামীম, আপনাকেও সেই একই প্রশ্ন করবো যেটা অরুণিমাকে জিজ্ঞাসা করেছিলাম কিছুক্ষণ আগে। সিবিআই যখন সিবিআই তদন্তের ভার যখন সিবিআইকে দেওয়া হলো, সেই সময় গোটা রাজ্যের মানুষ ভেবেছিল যে ঠিক আছে এবার তো সিবিআই এলো, এবার নিশ্চয়ই এর একটা তল পর্যন্ত যাওয়া যাবে, চাকরি চোর কে সেটা ধরা যাবে, যারা যোগ্য তারা চাকরি পাবে। এখনো তো সেই ধোঁয়াশার জায়গাতেই রয়ে গেল শামীম বাবু। দেখুন, আমি প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে যে এই যে নিয়োগ প্রক্রিয়াটা কন্ডাক্ট করেছে স্কুল সার্ভিস কমিশন। আপনারা আজকে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের বক্তব্য দেখিয়েছেন। চেয়ারম্যান কি বলেছে? যোগ্য অযোগ্য প্রবেশ করা সম্ভব। আজকে যখন শুনানি হয় সুপ্রিম কোর্টে, প্রথম আমি নিজে উত্থাপন করি আদালতের সামনে যে আজকের দিন পর্যন্ত স্কুল সার্ভিস কমিশন সেই যোগ্য অযোগ্যদের প্রভেদ করার যে তালিকা, সেই তালিকা সহ কোনো এফিডেভিট আদালতে জমা দেয়নি। যিনি অ্যাপিয়ার করছিলেন এই অযোগ্যদের পক্ষ থেকে, সেরকম একজন কাউন্সিল বলে ও স্কুল সার্ভিস কমিশন তো অলরেডি একটা এসএলপি ফাইল করে দিয়েছে, ওখানে যা আছে ওটাই শেষ। তার মানে এর আগের দিন যে কথা বলেছেন আদালতে দাঁড়িয়ে যে যোগ্য অযোগ্যদের প্রভেদ করে আমরা তালিকা দেব, তাহলে কি সেটা মিথ্যা কথা বলেছিলেন? আসলে কি দেখুন, সিবিআই তদন্ত করছে, সেটা ক্রিমিনালিটি পার্ট দেখবে, যারা চোর ধরবে, কিন্তু এই চাকরি কে দেবে, চাকরিগুলো কে যোগ্য কে অযোগ্য আইডেন্টিফাই কে করে দেবে, এই দায়িত্ব ন্যস্ত আছে স্ট্যাটুটে স্কুল সার্ভিস কমিশনের। তার কারণ স্কুল সার্ভিস কমিশন রেকমেন্ডেটেড অথরিটি। এবার অ্যাপয়েন্টিং অথরিটি হচ্ছে বোর্ড এবং স্টেট সর্বশেষ তাদেরকে অ্যাপ্রুভাল দিয়ে জয়েন করায়, অ্যাপ্রুভাল দেয়, বেতন দেয়। এই পুরো পদ্ধতিটি বুঝতে হবে। সিবিআই কিন্তু চাকরি দেবেও না, সিবিআই কিন্তু চাকরি দেওয়ার কোনো অথরিটিও সিবিআই এর নেই। এই যে যোগ্য চাকরি দেওয়ার এখতিয়ার নেই, কিন্তু সিবিআই এর তদন্ত করার এখতিয়ার রয়েছে। সিবিআই এতদিন ধরে কোন প্রমাণ একাট্টা করতে পারলো, এবার সেইটা বলার সময় বোধহয় এসেছে। কারণ অরুণিমারা, ইলিয়াসরা, এরকম হাজার হাজার মানুষ তারা কিন্তু সিবিআই এর দিকেই তাকিয়ে রয়েছে। ফিরদৌস শামীম, হ্যাঁ, এবার বলি যে স্কুল সার্ভিস কমিশন বা বোর্ড বা স্টেটের উপর যে দায়িত্ব ন্যস্ত আছে, তারা সেই দায়িত্ব পালন করছে না। এবার এই যে মামলাটি সুপ্রিম কোর্টে চলছে, এই সুপ্রিম কোর্টের সর্বশেষ পর্যন্ত আসবেন। আজকেও সিবিআই এর পক্ষ থেকে কোনো কাউন্সিল ছিল না। আশা করি, যেহেতু আজকে মহামান্য আদালত নির্দিষ্টভাবে বলে দিয়েছেন ইনফ্যাক্ট যে স্কুল সার্ভিস কমিশন, বোর্ড, সিবিআই, আমরা অর্থাৎ রিট পিটিশনাররা প্রত্যেকেই রিপ্রেজেন্টেড হব। আমি আশা করব সিবিআই অতি দ্রুততার সঙ্গে এই যে আর্গুমেন্ট চলছে সেখানে পার্টিসিপেট করবে, তারা রিপোর্ট দাখিল করবে, তারা যে চার্জশিট জমা দিয়েছে সেগুলো আদালতকে অন্ততপক্ষে আদালতের সংজ্ঞানে নিয়ে আসবে, আদালতকে সেগুলো জানাবে। সেটা যদি না জানায় তাহলে, এবং বিশেষ করে স্কুল সার্ভিস কমিশনের উপর যে দায়িত্ব আছে সেই দায়িত্ব যদি তারা পালন না করে, যে পরিণতি কলকাতা হাইকোর্টে হয়েছিল একই পরিণতি হয়তো বা সুপ্রিম কোর্টেই হবে। তার কারণ যদি যোগ্য অযোগ্যদের প্রভেদ না করে দেয় স্কুল সার্ভিস কমিশন, গোটা প্যানেল কিভাবে ঘেটে গেছে একবার ভেবে দেখুন তো। আমরা যখন কথাগুলো শুনছি, একজন আইনজীবী যিনি এই মামলার সঙ্গে জড়িত, তিনি যখন বলছেন আমাদের সত্যি ভাবছি যে কোথায় শুরু কোথায় শেষ, মাঝখানটা কি আছে। আমরা সত্যি সাধারণ মানুষ হিসেবে, অরুণিমা, ইলিয়াস, আমরা সত্যি ভীষণভাবে ঘেটে গেছি। আমি একবার এই সিস্টেমের যিনি অংশ হিসেবে ছিলেন, আমি তার কাছে আসবো। চিত্তরঞ্জন মণ্ডল, এসএসসির প্রাক্তন চেয়ারম্যান, আজ আমাদের সঙ্গে রয়েছেন। আপনার কাছ থেকে জানতে চাইবো, এই যে সিস্টেমটা, এটা যে দুর্নীতির বাইরে নয়, বরং এটাই যে দুর্নীতির আঁতুড়ঘর, সেটা কখনো মুখ্যমন্ত্রী বলেছেন, সেটা এবার কোর্টে তো অবশ্যই তার বিভিন্ন সময় তার সেই ফেসটা সামনে এসেছে। এটা কি করে সম্ভব হলো? এটা কি শুধু এই 2011 থেকে শুরু, নাকি তার আগে থেকে দুর্নীতির শিকড়ের মধ্যে বাড়তে শুরু করেছিল? প্রথম কথা বলি, বর্তমানে যে ধরনের প্রেস কাভারেজ আছে বা যে সমস্ত ইলেকট্রনিক মিডিয়া এত বেশি অ্যাক্টিভ, যে এখন ধরে ফেলা, প্লাস মানুষের এখন অনেক সাহস বেড়েছে, তারা প্রতিবাদ করছে, তার ফলে এখন দেখাটা অনেক সহজ হয়ে গেছে। আজকে যদি আপনি 2010 সালের আগের কথা ভাবেন, 2010 সালের পরের কথা ভাবেন, তাহলে দেখবেন অনেক ত্রুটি বিচ্যুতি ছিল, অডিটও ছিল। অডিট নিয়ে সরকার কি করেছেন আমি ঠিক বলতে পারবো না।
সেই ব্যবস্থা অনেক কিছুই ছিল, গণ্ডগোল ছিল, সে ব্যাপারে কোনো সন্দেহ ছিল না, কিন্তু ততটা সারফেসে আসেনি। তার কারণটা কি, কমিউনিকেশন সিস্টেমটা এতটা স্ট্রং ছিল না, রুলস অ্যান্ড রেগুলেশনসগুলোও ছিল বড় ফিসি। পরবর্তীকালে রুলস রেগুলেশন চেঞ্জ হয়, সেই মোতাবেক কমিশন রিক্রুটমেন্ট করে, এটাই তার দায়িত্ব। এবং কে ঠিক কে বেঠিক, কে যোগ্য কে অযোগ্য একমাত্র বলতে পারবে স্কুল সার্ভিস কমিশন, এবং চেয়ারম্যান যথারীতি বলেছেন যে এটা সম্ভব। কিন্তু সম্ভব বলার পরেও কেন যে এতদিন পরে, আজকে 16ই জুলাই, তার আগে বললেন সম্ভব না, আবার বলছেন সম্ভব, মানে কোনটা যে এসএসসির অবস্থান সেটা সত্যি আমি সেটা জানতে বিষয়টা খুব পার্টিনেন্ট কোশ্চেন। আমার কথা হচ্ছে যে এই যে শামীমের তুমি বাইট নিলে, আজকে সুপ্রিম কোর্টে মামলাটা কারা করেছে? এসএসসি। মামলা কারা করে? হাইকোর্টে হেরে যায় যারা, তারা সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করে। তার অরুণিমা দেবী তো জিতেছে। এই যে আশায় বুক বাঁধার কথা বলছো, সুপ্রিম কোর্টের দিকে চেয়ে আছে, কেন চেয়ে থাকবে? তারা তো জিতেছে। আজকে যদি হাইকোর্টের মামলাটা সুপ্রিম কোর্টে করা কাদের উচিত ছিল? যারা হেরেছে, আমি বুঝতে চাইছি, আমাকে টুইস্ট করতে হবে না, টুইস্ট করলে হবে না, টুইস্ট করলে হবে না। আমি বলছি আমি বলছি এসএসসি তো করাপ্টেড অ্যাকর্ডিং টু দ্য অ্যাপ্লিকেন্ট, যারা এখানে মামলা করছে, যে এসএসসি করাপ্টেড। আমার মনে হয় করাপ্টেড। তাহলে এরা, তাহলে এসএসসি তো সুপ্রিম কোর্টে মামলা করেছে, এরা তো মামলা করেনি, এরা তো ক্যাভিয়েট করেছিল বরং, যে এসএসসি যেটা সাবমিশন করবে তাকে আমরা বাধা দেব, ক্যাভিয়েট তারাই করে। তাহলে দাঁড়ান 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 দাঁড়ান, আপনি লয়ার হিসেবে ঠিক বলছেন না, সুপ্রিম কোর্টে মামলা, আমাকে ক্লারিফাইটা আমাকে করতে দিন। শুনুন, কে হেরেছে কে জিতেছে বলুন। যে তাহারার ব্যাপার নয়, শুনুন, দেবাংশু বসিকে ডিভিশন বেঞ্চে সুপ্রিম কোর্ট থেকে রেফার হয়ে কেসটা আসে, চিফ জাস্টিস দেবাংশু বসাকে ডিভিশন বেঞ্চকে অ্যালট করেন, সেখানে জাজমেন্ট হয় যদি সেগ্রিগেট না করা যায় তখন পুরো প্যানেল বাতিল হবে। কথাটা কমপ্লিট করতে দিন। আপনি যা লয়ার, আপনি এই কথা বলছেন, আমি একদম দায়িত্ব নিয়ে বলছি তো আপনাকে, ক্যাভিয়েট করেছে তো এরা, ক্যাভিয়েট তো করবেই। শুনুন চিত্তরঞ্জন বাবু, আপনি হয়তো প্রসেসটাই ভালো জানেন, কিন্তু আপনার থেকে লয়ার কোনটা ডিভিশন বেঞ্চ জানি, লয়ার আপনি বোঝেন না, সেই জন্য অনেক বেশি বুঝেন। হ্যাঁ শুনুন, আপনাকে আপনাকে একটু বিরত করব, আমাদের আরেকজন আন্দোলনকারী বন্ধু দূর থেকে রয়েছেন, কারা জিতেছে আমাদের সঙ্গে রয়েছেন এসএসসি আন্দোলনকারী। তাহলে কেউ মামলা করে অটোমেটিক ফোর্সের পারমিশনে চলে যেত। এক সেকেন্ড, আমার কাছে সময় খুব কম। আমি যদি দেবাংশু সাথে শুনুন, আমাকে মামলা করতে সুপ্রিম কোর্ট শুনুন, আমি আমার কথাটা শুনুন। দেবাংশু বসাক বাবু সাহেব ডিভিশন বেঞ্চ যা রায় দিয়েছিল সেটা বলেছিল, তার মধ্যে ছিল এসএসসি নিজে স্বপ্নদিত হয়ে বলেছিল প্রথমে 5,000-এ কিছু ভুল আছে, তাদের ত্রুটি আছে, সিবিআইয়ের ফান্ডিং ছিল 8,000-এর কিছু বেশি, পরবর্তীকালে এসএসসি কমিশন বলেছে 28-এর সঙ্গে আমরা এগ্রি করছি সিবিআইয়ের সাথে। তারপরে এসএসসি বলে যে তাহলে কি বাকি 25,753 ফেয়ার? কমিশন তখন বলে যে আমরা আমি ইলিয়াসের কাছে যাব, সময় খুব কম। ইলিয়াস, এতদিন ধরে আপনারা আন্দোলনটা চালিয়ে যাচ্ছেন, আজকে এসে এই যে এত কথা, এত জট, এই জট খোলার কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছেন? আপনারা এক সেকেন্ড পারেন। দেখুন এই সরকার প্রত্যেকটা নিয়োগ করেছে দুর্নীতির সাথে, যেমন প্রাইমারি, আপার প্রাইমারি 9, 10, 11, 12, গ্রুপ সি, গ্রুপ ডি। তো সেইখানে আমরা এই দুর্নীতির মুখোশ খুলে দিয়েছি কলকাতার রাস্তায় দীর্ঘদিন আন্দোলন করে। আমি ব্যক্তিগতভাবে, আমরা 65 জন 2022 সালের ডিসেম্বরে জাস্টিস গাঙ্গুলির অর্ডারে আমরা চাকরি পেয়েছিলাম, কিন্তু এখন যেহেতু গোটা প্যানেলটা ক্যান্সেল হয়ে গেছে, তাই আমাদেরও জীবন একটা অনিশ্চয়তার মধ্যে। তাই আমরা সরকারের কাছে আবেদন রাখবো যাতে সঠিকভাবে সেগ্রিগেশনটা করে। আর একটু আগেই সরকারি দলের প্রতিনিধি বলছিলেন না যে মুখ্যমন্ত্রীর মুখাপেক্ষী, আবার তাহলে এরা আন্দোলনটা কার বিরুদ্ধে করছে? আমরা মুখ্যমন্ত্রী বা সরকার ভুল করেছে, দুর্নীতি করেছে, এটা প্রমাণিত। সরকারকে শোধরানোর জন্য আমরা আন্দোলন করছি। আমরা সরকার চেঞ্জ হবে কি হবে সেটা আমাদের উপর ডিপেন্ড করে না। সরকার ভুল করেছে, দুর্নীতি করেছে, এই মুখ্যমন্ত্রীকে শোধরানোর জন্য আন্দোলনটা করছি, যাতে সঠিকভাবে সেগ্রিগেশন সুপ্রিম কোর্টে যেটা 7ই মে যেটা বলেছিল যে আমরা যাদের পাশে আছি, যারা বৈধ ক্যান্ডিডেট, যারা লিগাল অ্যাপয়েন্টিজ,
যাদের পাশে আমরা আছি, যে এসএসসির উকিল যেটা 7ই মে বলেছিল, আমরা আশা করব যে আগামী 6 আগস্ট আলটিমেটলি সেই তারিখ আমাদের এই মুহূর্তে যে তারিখের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে সেটা হচ্ছে 6ই আগস্ট। কি হয় সেদিকে নজর থাকবে। আর এরই মধ্যে এসএসসি মামলার পরে আমরা আরেকটা যে আজকে হাইকোর্টে যেটা নিয়ে শুনানি হয়েছে, যেখানে বিচারপতি অমৃতা সিনহা যা বলেছেন সেদিকেও নজর রাখবো, সেই ব্রেকিং এর দিকে নজর রাখবো। এবার হাইকোর্টে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা, এবার 2016 মেয়াদ উত্তীর্ণ প্যানেল প্রকাশের নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা। তিনি বলেছেন আদালতের তরফ থেকে যে এই যারা ডেড প্যানেল সেটাকেও প্রকাশ করতে হবে। 2016 মেয়াদ প্যানেল যেটা ডেড হয়ে গিয়েছে সেটাও প্রকাশের কথা বলেছেন আদালতের তরফ থেকে, বলেছেন বিচারপতি অমৃতা সিনহা। 30শে জুলাইয়ের পর মামলার পরবর্তী শুনানি। 42,000 চাকরি টেটের, এবার তাদের নিয়ে কি হতে পারে তার জন্য পরবর্তী শুনানি 30শে জুলাই পরবর্তী শুনানি। আজকে আমাদের একটার পর একটা সামনে শুধু তথ্য আসছে, শুধুমাত্র তথ্য রয়েছে। এই তথ্যগুলো হলো কি হয়েছে, কারা যোগ্য কারা অযোগ্য তার কোনো উত্তর নেই, শুধু একটা তারিখ সামনে। অরুণিমা, ইলিয়াস, আমরা জানি না যে আপনাদের মতো যারা রাস্তায় দিনের পর দিন বসে আছেন তাদের জন্য আরও কতদিন বসে থাকতে হবে, কারণ কিসের বিচারে এই যোগ্য অযোগ্য হবে বাছাই, সেটাই তো এখনো পর্যন্ত ধোঁয়াশার মধ্যে রয়েছে। সেই জায়গা থেকে আজকে আমাদের এই ডিসকাশন, এই আলোচনা, এই বিতর্ক এখানেই শেষ করছি। আমাদের সমস্ত যারা অতিথি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমরা ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পর। তবে হ্যাঁ, আবারও বলছি, দুর্নীতি হয়েছে এটা এখানে যারা সমর্থন করেন এই সরকারকে তারাও কোথাও গিয়ে হয়তো একটু কষ্ট হলেও, বুকে চিনচিন করলেও বলতে বাধ্য হলেন, হ্যাঁ সিস্টেমে দুর্নীতি হয়েছে, সরকারের তরফ থেকে দুর্নীতি হয়েছে। এটা সত্যিই আর নতুন করে বলার কোনো জায়গা নেই। ফিরে আসছি একটা বিরতির পর, সঙ্গে থাকুন। এই বছরেরই এপ্রিল মাস যখন আমরা দেখলাম হাইকোর্টের তরফ থেকে বলা হলো 25,753 জনের চাকরি বাতিল, কেননা 2016 সালের যে এসএসসি প্যানেল সেটা গোটাটাই বাতিল করে দেওয়া হলো, যার জেরে এই এতগুলো মানুষের চাকরি এক ধাক্কায় চলে গেল হাইকোর্টের রায়, হাইকোর্টের নির্দেশে। আর তার 48 ঘন্টা কাটতে না কাটতেই রাজ্য চলে গেল সুপ্রিম কোর্টে। এবার সুপ্রিম কোর্ট 6ই আগস্ট কি নির্দেশ দেয় সেদিকে তাকিয়ে রয়েছে গোটা বাংলার মানুষ এবং সেই সঙ্গে যারা চাকরি প্রার্থী তারা। কিন্তু এ রাজ্যের মানুষ আদতে কি চায়? তারা যখনই চাকরির কথা বলে তখন তো মুখ্যমন্ত্রী বলেন আমি এই ভাতা দিচ্ছি, ওই ভাতা দিচ্ছি, আমি এই স্ত্রী, ওই স্ত্রী, সেই স্ত্রী, সব রকমের স্ত্রী দিচ্ছি। কিন্তু আদতে রাজ্যে কি স্ত্রী বাড়ছে, স্ত্রী বৃদ্ধি হচ্ছে, নাকি স্ত্রী সত্যিই কমে যাচ্ছে? আর যখন মুখ্যমন্ত্রী কথা বলেন তখন তৃণমূলের আরেক নেতা, শীর্ষ নেতা অভিষেক ব্যানার্জি, তিনি কি বলেন, আমাদের সরকার যতক্ষণ থাকবে কখনো কারোর চাকরি যাবে না। কিন্তু আদতে চাকরি যায় কি না যায়, যদি যায় তাহলে কিসের ভিত্তিতে যায়, তার জন্য তাকিয়ে থাকতে হবে সেই একটা তারিখের দিকে, অগস্ট মাসের 6 তারিখ। সুপ্রিম কোর্ট কি বলে সেদিকে আমাদেরও নজর থাকবে। এখন একটা বিরতি, সঙ্গে থাকুন। সোজাসুজি স্বর্ণালী আজ এখানেই শেষ করব।